আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। বাসায় তোমাদের এই করোনা প্যান্ডামিক সময়ে ভালো সময় কাটছে, তোমাদের সিলেবাস অনুযায়ী লেখাপড়া করছো। সেই ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের প্রগ্রেসিভ মডেল স্কুল ও প্রগ্রেসিভ নার্সারি স্কুল কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 7 থেকে আমি মানবাধিকার শিরোনামে পর্ব 2 ক্লাস নিব এবং কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তোমরা সেইগুলো বাসায় শিখে নিবে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে যাতে পরীক্ষায় ভালো করে উপস্থাপন করতে পারো। গত ক্লাসে তোমাদের এই মানবাধিকার অধ্যায় থেকে পর্ব 1-এ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছিলাম। আশা করি সেগুলো বুঝতে পেরেছো এবং শিখে নিয়েছো। আজকে পর্ব 2-এ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো উত্তর সহ লিখে দিচ্ছি, তোমরা সেগুলো বাসায় ভালো করে শিখে নিবে। দেখো, আজকে যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে অটিজম কি। প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবে। অটিজম কি? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্ন লিখেছি অটিজম কি। এটা বিষয়ে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। অনেক শিক্ষার্থীরা বই পড়া সত্ত্বেও, তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইটি পড়া সত্ত্বেও তারা পরীক্ষায় উত্তর লেখার সময় ভুল করে থাকে। কারণ আমি একটু পরে কারণটি বলছি। এখন প্রশ্নটি হলো অটিজম কি। ঠিক আছে, সেই অটিজম কি উত্তরটি হবে, লেখো। অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। কিসের? মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এটা কখনোই রোগ হিসেবে গণ্য করা যাবে না। কারণ রোগ হলো সেই বিষয়টা যেটা মানুষ কি করবে, যে মাথা ব্যথা এটা একটা রোগ বা সমস্যা, পেট ব্যথা এটা একটা রোগ বা সমস্যা, পায়ে ব্যথা পেয়েছ বা পা ভেঙে গেছে এটা একটা রোগ বা সমস্যা। এগুলো কি রোগ? যেগুলো হয় সেগুলো ক্ষেত্রে আমরা রিকভারি লাভ করার জন্য কি ওষুধ সেবন করলেই আমাদের রোগ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। কিন্তু এই অটিজম হচ্ছে এটি বিকাশগত সমস্যা। কোন অংশে? আমাদের শরীরে বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশের একটি নাম হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন। ঠিক আছে, এই ব্রেন দিয়ে মানুষ সচেতন অসচেতন সব ধরনের কাজে আমরা এই ব্রেনকে কাজে লাগাই, যেটা সমাজে উপকারে আসুক আর না আসুক। ঠিক আছে, কিন্তু এই ব্রেনে মানুষ যখন ছোট থেকে বড় হয়, সেই বড় হওয়ার সাথে সাথে মানুষের ব্রেনটা গ্রোথ বা বৃদ্ধি লাভ করে। সেই বৃদ্ধি লাভের সময় যদি কোনো না কোনো ভাবে গ্যাপ পড়ে যায়, তখন এই অটিজমের কারণে মানুষের মধ্যে একটা ভিন্নতা দেখা যায়। সহজ কথা, অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। ঠিক আছে, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। কারণ এটা বিকাশ মানে কি, মানুষ যখন বেড়ে ওঠে আস্তে আস্তে তার মধ্যে চিন্তা ভাবনাও পরিবর্তন হয়। সেই পরিবর্তনের সময় শুরুটাই যদি বিকাশ হওয়ার শুরুতে যদি মানুষের ব্রেনে সমস্যা দেখা দেয়, তখন তার পরবর্তী সময়ে সেটা সমস্যা হিসেবে থেকে যায়। আচ্ছা, তাহলে আমরা জানলাম অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এখন দ্বিতীয় প্রশ্ন, অটিস্টিক শিশু বলতে কি বুঝো? অটিস্টিক শিশু বলতে কি বুঝো? অটিস্টিক শিশু বলতে কি বুঝো? প্রশ্নটি শিক্ষার্থীরা তোমরা খাতায় ভালো করে তুলে নাও। অটিস্টিক শিশু বলতে কি বুঝো? উত্তরটি আমি লিখে দিচ্ছি, দেখো তোমরা উত্তরটি খাতায় সুন্দরভাবে লিখবে। সহজভাবে আমি লিখে দিচ্ছি, অটিজমে আক্রান্ত
শিশুদের অটিজমে আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। অটিস্টিক শিশু বলে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ ভাষায় লিখে দিলাম, অটিজমে আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। এখন কেউ যদি আরো সুন্দর করে লিখতে চাও, অটিজম সমস্যা আক্রান্ত শিশুদেরকে অটিস্টিক শিশু বলা হয়, হবে। এখন যদি কেউ ভুল করে লিখে ফেলো অটিজম রোগে আক্রান্ত শিশুদেরকে অটিস্টিক শিশু বলে, তাহলে সে উত্তরটি ভুল হবে। ঠিক আছে? তো অটিজম সমস্যা আর অটিজম রোগ দুটা অনেক পার্থক্য আছে। আর অটিজম রোগ বলে টোটালি ভুল হবে, কারণ অটিজম কোনো রোগ না যে চিকিৎসা নিলে ওষুধ খেলে ভালো হয়ে যাবে। এটা হলো সাময়িক সমস্যা হবে। অটিজম আক্রান্ত শিশুদেরকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য কিছু চেষ্টা রয়েছে। যখন সেই চেষ্টাগুলো মানুষ যথার্থভাবে পালন করবে, তখন আস্তে আস্তে সেই অটিজম সমস্যাটি দূর হয়ে যাবে। পরবর্তী সময় দেখা যাবে যে অটিজমে আক্রান্ত শিশুটি স্বাভাবিক জীবন যাপন করা শুরু করেছে। ঠিক আছে? এজন্য আমাদেরকে কি সচেতন থাকতে হবে। এরপরে আসো, অটিজমে আক্রান্ত শিশুদের দুটি বৈশিষ্ট্য অথবা অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য লেখো। আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি, অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য লেখো। এখন যে কোনো দুইটা বৈশিষ্ট্য লিখলেই হবে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা উত্তরটি লিখে নাও। লেখো, অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য লেখো। অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য লেখো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি খাতায় তুলে নাও। আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা সহজভাবে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো কি বাসায় শেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এখন অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা খুবই সহজ একটা উত্তর, তারপরে আমি তোমাদেরকে খাতায় লিখে দিচ্ছি। দেখো, তোমরা খাতায় লিখবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি। ঠিক আছে? লেখো, অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এরা চুপচাপ থাকতে পছন্দ করে। কি? চুপচাপ থাকতে পছন্দ করে। 2, বিশেষ প্রতিভার অধিকারী হয়। বিশেষ প্রতিভার অধিকারী হয়। দেখো ভালো করে খেয়াল করো, এখানে এই দুইটা প্রশ্ন বৈশিষ্ট্য যে উত্তরে লিখতে হবে তা কিন্তু না। তোমাদের কাছে যে দুইটা বৈশিষ্ট্য ভালো মনে হবে সেই উত্তরটা লিখলেই হবে। অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য লেখো। যেমন এরা চুপচাপ থাকতে পছন্দ করে বা একা থাকতে পছন্দ করে। 2, বিশেষ প্রতিভার অধিকারী হয়। আরো বৈশিষ্ট্য আছে, এদের ত্বক সংবেদনশীল। ঠিক আছে? ওদের নাম ধরে ডাকলে সাড়া দেয় না। তুমি যদি তোমার নিজের নাম ধরে ডাকো, তাহলে সে ভাববে যে তুমি তাকে ডাকছ, তখন সে তোমার সাথে সাড়া দিবে। আবার এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে ভালো অবদান রাখে। কেউ বিশেষভাবে যেমন ভালো গান গাইতে পারে, আবার কেউ ভালো ছবি আঁকতে পারে, আবার কেউ আছে যে কে ভালো গণিত সমাধান করতে পারে। তাহলে অটিস্টিক শিশুরা অটিজমে সমস্যা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদেরকে যদি আমরা স্বাভাবিক নিয়মে তাদেরকে যথাযথ সহযোগিতা করি, তাদের বেড়ে ওঠার সাথে আমরা যদি সম্পৃক্ত থাকি, তাদেরকে যদি উৎসাহ দেই, তাহলে তারা সমাজে একজন বোঝা না হয়ে সমাজের সম্পদে পরিণত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম অটিস্টিক শিশুদের দুটি বৈশিষ্ট্য। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে আমরা জানি সমাজে প্রত্যেকটি শিশুকে জন্মগতভাবে স্বাধীন। তাই স্বাধীন হওয়া সত্ত্বেও কি তারা সমাজে বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে তাদের অধিকারগুলো থেকে বঞ্চিত হয়। আচ্ছা, আমরা জানলাম
অটিজম কি ধরনের সমস্যা, এটা এখন আলোচনা করব। অটিজম কি ধরনের সমস্যা? লেখা প্রশ্নটি হচ্ছে অটিজম কি ধরনের সমস্যা। অটিজম, এটা সমাপনী পরীক্ষা আসছিল, অটিজম কি ধরনের সমস্যা। সেম আগের উত্তরটাই আমরা লিখতে পারি। আগে ছিল যে অটিজম কি, আর এখানে পরীক্ষা সেম এই প্রশ্নটা আসছে যে অটিজম কি ধরনের সমস্যা। উত্তর লিখো, অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। ঠিক আছে, এই হলো আমাদের অটিজম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় থেকে আরো কিছু প্রশ্ন আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি সেই প্রশ্নগুলো খাতায় তুলে নিবে। ঠিক আছে, যেমন লেখো, আমি খাতায় লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিবে। যে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে কোন সংস্থা? ঠিক আছে, প্রশ্নটি হলো এটা। লেখো, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কোন সংস্থা? লেখো। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো। আমি প্রশ্নগুলো মুছে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। এই অধ্যায়ের মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদেরকে দিচ্ছি। এখন তোমরা দেখো, লেখো প্রশ্নটা হচ্ছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কোন সংস্থা? মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কোন সংস্থা? কোন সংস্থা? এখন উত্তর হবে জাতিসংঘ। উত্তর হবে কি? জাতিসংঘ। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কোন সংস্থা? জাতিসংঘ। এখন পরবর্তী আরেকটা প্রশ্ন জাগতে পারে যে জাতিসংঘ কি ধরনের সংস্থা? জাতিসংঘ কি ধরনের সংস্থা? এটা কি আঞ্চলিক না আন্তর্জাতিক না জাতীয়, কোনটা? জাতিসংঘ কোন ধরনের সংস্থা? এখন আমরা লিখতে পারি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, জাতিসংঘ কি ধরনের সংস্থা, কোন ধরনের সংস্থা, উত্তরটা একই হবে। উত্তর লেখো, জাতিসংঘ হচ্ছে একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা। আন্তর্জাতিক, এটা কিন্তু স্থানীয় বা জাতীয় না, আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা। আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই উত্তরটা ভালো করে মনে রাখবো। জাতিসংঘ হচ্ছে একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা। তার অন্তর্ভুক্ত সদস্যগুলোকে কি করবে? সে সহযোগিতা করবে, সেটা হোক কি যুদ্ধক্ষেত্রে হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, বিনোদন হোক, উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এখন আসো পরবর্তী আরেকটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় হচ্ছে কি? জাতিসংঘ। এখন প্রশ্নটি হলো জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কত সালে? লিখতে পারো, জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন, সার্বজনীন মানে সব সময় এই অধিকারটা তারা দায়িত্ব পালন করবে। জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কত সালে? সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কত সালে? সেক্ষেত্রে আমরা এই সালের পাশাপাশি কি অবশ্যই তারিখটা উল্লেখ করে দেব। দেখো 1900 কত সালে? মনে করার চেষ্টা করো। জাতিসংঘ এই আন্তর্জাতিক সংস্থাটি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি অনুমোদন দেয় কত সালে? শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন উত্তরটি লিখে ফেলি। 1948 সালের 10ই ডিসেম্বর। 1948 সালের
10ই ডিসেম্বর। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটি কি করেছ, এনজয় করেছ। তোমাদের এই অধ্যায় 7 মানবাধিকার শিরোনামের যে 4টা পাঠ ছিল তার থেকে আমি 2টা পর্ব বানিয়েছি। এই 2টা পর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করেছি এবং তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখে দিয়েছি। তোমরা আশা করি খাতায় লিখে নিয়েছো এবং এগুলো বাসায় শিখবে। আরো কিছু প্রশ্ন থাকতে পারে, আশা করি সেগুলো তোমরা বাসায় ভালো করে দেখে নিবে এবং পরীক্ষা উপযোগী করে শিখে নিবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই করোনা প্যান্ডামিক সময়ে তোমাদের বাসায় স্বাস্থ্যবিধি মেনে থাকবে, বাহিরে বেরোলে স্বাস্থ্যবিধি মেনে বের হবে, মাস্ক ব্যবহার করবে অবশ্যই, 20 সেকেন্ড সময় ধরে হাত ধুবে খাওয়ার আগে ও পরে, এবং নিজে সচেতন থাকবে, অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিবে। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।